শুভেচ্ছা। বাঙালিয়ানা শানহের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপিতে সাজ সাজ রব। বৃহস্পতিবার 17 বছর পরে দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির বিরোধিতায় ব্যর্থ খলিলুর রহমানের স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরিকল্পনা। নির্বাচন পর্যন্ত থাকছেন জাহাঙ্গীর আলমী। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 1.5 দশকের বেশি সময় পর দেশের মাটিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় 24 ডিসেম্বর সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সবকিছু ঠিক থাকলে 25 ডিসেম্বর দুপুরের দিকে তিনি বাংলাদেশে পৌঁছাবেন। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বরণ করে নিতে ঢাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তিনি। সেখানেই অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। বিএনপি নেতাদের আশা, এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হবেন। তাদের মতে অংশগ্রহণের দিক থেকে এটি অতীতের সব রাজনৈতিক সমাবেশ ও সংবর্ধনাকে ছাড়িয়ে যেতে পারে। দলীয় নেতাদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও প্রত্যাশা করছে বিএনপি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদলের গুঞ্জন ও আলোচনা থাকলেও আপাতত সে পথে যাচ্ছে না সরকার। জাহাঙ্গীর আলমী থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও থাকছেন চলতি দায়িত্বে। আইজিপি পদেও কোনো বদল আসছে না। সরকারের 3 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একাধিক বিশেষ সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারের এক উপদেষ্টা বলেন, খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্বে দেওয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো বিএনপি ও জামায়াতে ইসলামী আপত্তি জানিয়েছে। তবে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার সিদ্ধান্ত আর এগোয়নি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী ও সংস্থার তার বিষয়ে আপত্তি রয়েছে। গত মে মাসে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত দাবি জানিয়েছিল বিএনপি। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 24শে ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর 26শে মার্চ থেকে যারা প্রশাসনিক পদে আসীন থেকে হানাদার বাহিনীকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে, তাদের মধ্যে গভর্নর ডাক্তার AM মালিক, তার মন্ত্রী ও কর্মকর্তা সহ 30 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দপ্তর এদিন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, 25শে মার্চ পরবর্তী সময়ে দখলদার পাক বাহিনীর বর্বরতার দোষর শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 54 জন বিশিষ্ট বুদ্ধিজীবী এক যুক্ত বিবৃতিতে ঢাকা নগরী সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে পাক বাহিনী ও তাদের সহযোগীরা যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তার পূর্ণ তথ্য উদ্ঘাটনের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান। তারা বলেন, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই ব্যাপক হত্যাকাণ্ড এবং নৃশংস বর্বরতার সাথে জড়িত ছিল তাদেরকে কোনো মতেই জেনেভা কনভেনশনের ছত্রছায়ায় থাকতে দেয়া যেতে পারে না। যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেন
কবি সুফিয়া কামাল, সৈয়দ আলী আহসান, জয়নুল আবেদিন, কামরুল হাসান, সমর দাস, ABM মুসা, কামাল লোহানী, ফয়েজ আহমেদ প্রমুখ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি কর্নেল MAG ওসমানী এদিন সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরে এসে অবতরণ করেন। বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা এক সাংবাদিক সম্মেলনে বলেন, স্বাধীন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি ছাড়া স্বাধীনতা সম্পূর্ণ হবে না। নেতাকে পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে মুক্ত না করা পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভুট্টো যদি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা পোষণ করেন তবে অবিলম্বে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া উচিত। জাকার্তার জনপ্রিয় একটি দৈনিকের সম্পাদক সহ সহস্রাধিক মানুষের একটি মিছিল সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এক সমাবেশ আয়োজন করে এবং বাংলাদেশকে স্বীকৃতি দানের জন্য তাদের সরকারের কাছে দাবি জানায়। 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে প্রেরণের লক্ষ্যে বিভিন্ন ব্যাংক থেকে যে সমস্ত ব্যাংক ড্রাফট, মেল ট্রান্সফার, টেলিগ্রাফিক ট্রান্সফার ইস্যু করা হয়েছিল সে সমস্ত টাকা প্রেরণ বাতিল করে ব্যাংকগুলোর আন্তর্জাতিক লেনদেন সম্পর্কিত কয়েকটি নির্দেশনা জারি করে বাংলাদেশ সরকার। নয়াদিল্লিতে কর্তৃপক্ষীয় সূত্রে জানা যায়, এ যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 89,000 পাকিস্তানি সৈন্য মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। বিবিসির এক খবরে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো বাংলাদেশে সামরিক বিপর্যয় ও পশ্চিম পাকিস্তান ভারত সীমান্ত বরাবর যুদ্ধ বিরতি সম্পর্কে তদন্তের জন্য 62 সালে গঠিত শিক্ষা নীতি কমিশন প্রধান বিচারপতি হামুদুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছে। চীন সরকার ঢাকাস্থ তাদের কনসুলেটটি এদিন বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের 5 আইন প্রণেতা। চিঠিতে তারা কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা এটাও উল্লেখ করেছেন যে আওয়ামী আমলে 2018 ও 2024 সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এবং গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের আমলেই 1400 মানুষকে হত্যা করা হয়েছে। তবে এই অপরাধগুলো ব্যক্তিগত গণ্য করে গণতন্ত্রের স্বার্থে দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয়েছে। এই 5 মার্কিন আইন প্রণেতা হলেন গ্রেগরি ডব্লিউ মেক্স, বিল হুইজেঙ্গা, সিডনি কামলাগার ডুফ, জুলি জনসন এবং থমাস আশুজি। তারা চিঠিতে বলেন, আমরা শঙ্কিত যে সরকার যদি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করে কিংবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও চালু করে তবে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে না। গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অব নিউজ নাজনীন মুন্নিকে চাকরি থেকে বাদ দিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলটির কর্তৃপক্ষকে হুমকি দিয়েছেন কয়েকজন তরুণ। তারা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদও তাদের সংগঠনের এক সদস্যের ওই কার্যালয়ে গিয়ে এ বিষয়ে স্মারকলিপি দেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। ওই তরুণেরা 21 ডিসেম্বর রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত চ্যানেলটির কার্যালয়ে গিয়ে হুমকি দেন, নাজনীন মুন্নিকে চাকরিচ্যুত না করলে প্রথম আলো ডেইলি স্টারের মতো ওই অফিসেও তারা আগুন লাগিয়ে দেবেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। 23 ডিসেম্বর তাকে আটক করে সিটি অফ লন্ডন পুলিশ। যুক্তরাজ্য ভিত্তিক প্রচার সংস্থা প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানিয়েছে, গ্রেটা থানবার্গ, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি, আমি গণহত্যার বিরোধিতা করি এমন লেখা সংবলিত একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মঙ্গলবার শিকাগো অঞ্চলে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের অনুমতি দিতে অস্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে সমালোচকেরা প্রতিপক্ষকে শাস্তি ও মত প্রকাশ দমনের প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। বিচারপতিরা ইলিনয় কর্মকর্তাদের মামলায় এক বিচারকের নিষেধাজ্ঞা বহাল রাখেন। আদালতে বলেছেন, প্রাথমিক পর্যায়ে সরকার ইলিনয় আইন কার্যকরে সামরিক বাহিনী ব্যবহারের কর্তৃত্বের উৎস চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্টের এ কর্তৃত্ব শুধু ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রযোজ্য। তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমদ আল হাদ্দাদ নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানটিতে থাকা আরও 4 আরোহী নিহত হয়েছেন। 23 ডিসেম্বর মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে রওনা হওয়ার পর চিফ অফ স্টাফ আল হাদ্দাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী এমনটি জানিয়েছেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তুরস্কের আইনমন্ত্রী ইলমাজ তুঞ্চ জানিয়েছেন, এই বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে মাঠের পারফরমেন্স যখন যাচ্ছে তাই, ঠিক তখনই মাঠের বাইরের এক বিতর্ক নিয়ে বিপাকে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। কুইন্সল্যান্ডের নুসা সৈকতে বিরতি কাটানোর সময় ইংলিশ ক্রিকেটারদের মাত্রাতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠেছে। এই ঘটনার সত্যতা যাচাইয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট মদ্যপ অবস্থায় রয়েছেন। ভিডিওতে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি বাড়ি ফেরার পথ চেনেন কিনা, তিনি জবাবে না বলেন এবং অসংলগ্ন ভাষা ব্যবহার করেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বিমা খাতের স্বচ্ছতা বৃদ্ধি ও পেশাদারত্ব নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নতুন সার্কুলারের মাধ্যমে নন লাইফ বিমা খাতে আর কোনো ব্যক্তি এজেন্ট থাকবে না এবং উন্নয়ন কর্মকর্তাদের বেতন ও সুবিধা দিতে হবে নির্ধারিত পে স্কেল অনুযায়ী। সার্কুলারে বলা হয়েছে, আগামী বছর থেকে নন লাইফ বিমা ব্যবসায় কোনো পলিসি বিক্রি করা যাবে না ব্যক্তি এজেন্টের মাধ্যমে। বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।